ঘটনাটা যীশু খ্রিস্টের জন্মের প্রায় 50 বছর আগে। রোমান সাম্রাজ্য তখন পৃথিবীর সব থেকে শক্তিশালী ও ক্ষমতাধর। ইতিমধ্যে তারা ইউরোপ দখল করে ফেলেছে। সেই সময় এশিয়ার সব থেকে পরম পরাক্রমশালী সাম্রাজ্য ছিল পারস্য, যেটি বর্তমানে ইরান। ইতিহাস ঘেঁটে যতটা জানা যায়, খ্রিস্টপূর্ব 54 শতকে রোমান একজন সেনাপতি, যার নাম ছিল ক্রাসাস। ক্রাসাস ছিলেন জুলিয়াস সিজারের সেনাপতি। ক্রাসাসের নেতৃত্বে প্রায় 40,000 রোমান সেনাবাহিনী তারা পারস্যের দিকে আক্রমণ করে। পারস্য দখল করতে এসে উনি দেখলেন যে খুবই কম, মাত্র 8,000 পারস্য সৈন্য দাঁড়িয়ে আছে তাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। ক্রাসাস এবং তার যে রোমান সৈন্যরা আছে তারা এটি দেখে খুশি হলো। তারা বললো, অবলীলায় আমরা পারস্যকে দখল করে নিতে পারবো। ক্রাসাসরা ছিল সম্পূর্ণ আর্মারে ঘেরা এবং অনেক হেভি ওয়েট। সেদিকে পারস্যরা অনেক লাইট ওয়েট ছিল, তাদেরও আর্মার ছিল, কিন্তু তারা রোমানদের থেকে তারা লাইট ওয়েট ছিল। যুদ্ধ শুরু হলো। মজার বিষয় হচ্ছে, এই যুদ্ধে 40,000 রোমান সৈন্য পরাজয় করল। 10,000কে 8,000 সৈন্য পারস্য গ্রেপ্তার করলো এবং 10,000 পলালো, বাকি 20,000 নিহত হলো। এমন অবস্থায় রোমানের যে সেনাপতি ছিলেন ক্রাসাস, যুদ্ধবিধ্বস্ত অবস্থায় পরাজিত, তাকে গ্রেপ্তার করা হলো এবং পারস্যের যে সেনাপতি ওরেডাসের কাছে তাকে নিয়ে আসা। ওরেডাস বললেন, পারস্যর আমরা যারা আছি, আমরা সবসময় অতিথি আপ্যায়নে খুবই পটু। তুমি এসছো, যেটা চেয়েছো তুমি সেটা দিয়ে আমি আপ্যায়ন করব। ওরেডাস ক্রাসাসকে ধরে নিয়ে আসলেন এবং একটি পটের মধ্যে সোনা গুলিয়ে তাকে সেটা খাওয়াইয়ে দিলেন এবং উনি ওখানে মারা যান। এই দৃশ্যটা হয়তো আপনারা যারা গেম অফ থ্রোনস দেখেছেন আপনাদের কাছে পরিচিত হতে পারে। এই রোমান এবং পারস্য যে সাম্রাজ্য, এই দুটি সাম্রাজ্যের যুদ্ধর সূচনা এই খ্রিস্টপূর্ব 54 সাল থেকে, এবং সেটি চলে প্রায় 700 বছর ধরে, যতদিন পর্যন্ত না মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পারস্য আক্রমণ করেন। এবং তিনি এখন পর্যন্ত একমাত্র সেনাপতি যিনি একই সাথে পারস্য এবং রোমান সাম্রাজ্যকে হারিয়েছেন। বলা বাহুল্য, খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে পারস্য এবং রোম তারা জোট বেঁধেছিল এবং খালিদ বিন ওয়ালিদ খুবই সামান্য সৈন্য নিয়ে পারস্য এবং রোমান যে শক্তি আছে তাদেরকে হারাতে পেরেছে। খালিদ বিন ওয়ালিদ ইরান দখল করে নিলেও ইরানের যে সংস্কৃতি, ভাষা, এগুলো তারা পরিবর্তন করেনি। ইরান তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, সেটাকে তারা অটুট রেখেছিল এবং সেই জিনিসটা এখনো আছে। পরবর্তীতে এই 600 শতকের পর থেকে, 700 থেকে প্রায় 7 থেকে 800 বছর ছিল ইসলামী শাসনামল। ইসলামী শাসন ব্যবস্থার পরে আসলো সাফাবিদ শাসন ব্যবস্থা, তারপরে আসলো কাজ্জার ও পেহেলভি এবং সবশেষে ইসলামিক রেভলিউশন। প্রায় 2400 বছর ধরে এখন পর্যন্ত ইরানকে কোনো দেশ দখল করতে পারে নাই। ইরানকে মূলত দুর্গ বানিয়েছে এর চারিদিকে ঘিরে পর্বতমালা, মাঝখানে মরুভূমি এবং চারিদিকে পর্বতের ওপর দিকে থাকা সমুদ্র। এই পর্বত হচ্ছে উত্তর পশ্চিম দিকে আছে জাগ্রস এবং উত্তর পূর্ব দিকে আছে হচ্ছে আলবুর্স, দুটি পর্বতমালা। এই দুটি পর্বতমালাকে তারা সব সময় তাদের ফার্স্ট সেফগার্ড, এবং এই পর্বতমালাকে টার্গেট করেই তারা তাদের যে রণকৌশল আছে সেটা সাজাতো। এবং এই দুইটা পর্বতমালাকে ওভারকাম করে এবং সেটা ওভারকাম করার পরে যে মরুভূমি আছে, এটা ওভারকাম করে আসলে ইরান দখল করা খুবই কঠিন। ইরান আরবীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের জাংশনে অবস্থিত। এই কারণে ইরানে প্রচুর পর্বত আছে এবং পর্বতগুলো স্টিপ পর্বত এবং খুবই রুক্ষ পর্বত, যে আপনি লুকিয়ে আসবেন এরকম সম্ভাবনা কম। একই সাথে ইরানের যে ওয়েদার যেটা আছে এটাও কিন্তু বেশ ডিফিকাল্ট, শীত গরম দুটাই তারা অনেক বেশি ফেস করে। তাই ইরানের যে এরিয়া, এটি প্রায় 1600 লক্ষ কিলোমিটার, আমাদের বাংলাদেশের প্রায় 16 গুণ বড়। এবং ইসরায়েল বা ফিলিস্তিন যে দেশটি বলেন না কেন, এটি থেকে প্রায় 50 থেকে 60 গুণ বা 70 গুণ বড় ইরান। তো ইরানকে দখল করা
খুবই কঠিন। আবার আমরা ফিরে যাই সেই 54 শতকের যে গল্পে, প্রসেস ওভারাডিস। ইরান সেই সময় যে প্রযুক্তি ব্যবহার করেছে, যেই টেকনোলজি ব্যবহার করেছে, এই টেকনোলজি প্রথম ইউরোপিয়ানরা ব্যবহার করেছে 1400 শতকে, অর্থাৎ যে ইউরোপিয়ান যে রেনেসা ছিল মিডিলে সেই সময়। ইরান জ্ঞান ও বিদ্যায় ইউরোপিয়ানদের থেকে প্রায় 1400 বছর এগিয়ে ছিল ওই সময়। এবং স্বভাবতভাবেই আমাদের মনে এই ধারণা জন্মায় যে সেই এগিয়ে থাকাটা এখনো আছে। তো মোদ্দা কথায় যেটা বলা যায় যে ইরানকে দখল করা খুব কঠিন, কিন্তু ইরানের ভিতরে যারা আছেন শাসন ব্যবস্থা, হয়তো তাদেরকে উৎখাত করা হয়তো সম্ভব। এবং বর্তমানে যে আকাশপথ ভিন্ন ইরানে হামলা করা বা হামলা চালানো একটা কঠিন। ইরানের কম্পারিজনে যদি আমরা ইসরায়েলকে দেখি, ইসরায়েল কিন্তু ইজ ভেরি ইজি টু অ্যাচিভ। ইসরায়েল বা এই যে যে রাষ্ট্রটি ফিলিস্তিন যে ভূখণ্ডটি আছে, এটি কিন্তু গত প্রায় 2000 বছর ধরে সেই দেশটি কিন্তু স্টেবল ছিল না। কেউই কিন্তু তাকে বেশি দিন দখলে রাখতে পারেনি। খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছিল মুসলিমরা, বা তাদের কাছ থেকে নিয়েছে খ্রিস্টানরা, পরবর্তীতে এখন ওখানে আছে ইহুদিরা। যে জিওলজি কখনোই তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে না, যেটা ইরানের ক্ষেত্রে করেছে। কিন্তু বর্তমানে ইসরায়েল একটি দিক দিয়ে এগিয়ে গেছে, যেহেতু ইসরায়েলের কূটনৈতিক অনেক সাপোর্ট আছে, যেটা ইরানের নাই। তো সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে হয়তো প্রাথমিকভাবে ইসরায়েল যুদ্ধে এগিয়ে থাকে। আমরা কেউই যুদ্ধ চাই না, এবং বিশ্বকে এই মুহূর্তে স্থিতিশীল থাকাটা খুবই জরুরি, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের যারা দেশ আছে। এই ধরনের যখনই কোনো যুদ্ধ হয়, আমরা সব থেকে লোকসানে আমরা ভোগ করি, যদিও আমরা ডিরেক্টলি এই যুদ্ধগুলো থেকে ইনফেক্টেড না, কিন্তু সামহাও আমাদের আর্থিক ও সামাজিকভাবে আমাদের উপরে বেশ প্রভাব পড়ে।